ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। ফেব্রুয়ারি মাস থেকেই মানে মাসের প্রথম দিন থেকেই একগুচ্ছ আন্দোলনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। পাশাপাশি আওয়ামী লীগ বলছে যে এই আন্দোলন মূলত সরকার পতন থেকে শুরু করে নানা দাবির পরিপ্রেক্ষিতে তারা চালাবে। সেখানে হরতাল, অবরোধ কর্মসূচি, সমাবেশ, বিক্ষোভ মিছিল এসব থাকতে পারে। পাশাপাশি আমরা জানতে পেরেছি যে বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক হয়েছে গতকাল রাতে, সেখান থেকেও আন্দোলনের সিদ্ধান্ত এসেছে এবং সেটাও ফেব্রুয়ারি মাসে। আসলে ফেব্রুয়ারিতে কি হতে যাচ্ছে, রাজনীতি কোন দিকে যাচ্ছে, এই দুই বড় রাজনৈতিক দল যেটি বিএনপি এবং আওয়ামী লীগ, এর দ্বারা বর্তমান অন্তর্বর্তী সরকার নতুন কোনো চাপে পড়তে যাচ্ছে কিনা এসব নিয়ে কথা বলবো। সঙ্গে আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল, আমি সুপ্রিয় শিকদার। তানভীর, শুরুতেই আমরা চলে যাই যে বিএনপি এবং আওয়ামী লীগ ফেব্রুয়ারিতেই মাঠে নামছে, আন্দোলনে নামছে, বিষয়টা কি একেবারেই কাকতালীয়? একটা হচ্ছে যে দুটো দলই একই সময়ে আসছে এবং দুটো দলের মধ্যে নানা ধরনের কথাবার্তা বলা হচ্ছিল যে তাদের মধ্যে কোনো সমঝোতা হচ্ছে কিনা। সরকার থেকেও সন্দেহ করা হচ্ছিল যে বিএনপির অনেকটা কথা বলছে আওয়ামী লীগের মতো। সবকিছু মিলায় মনে হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের এই কর্মসূচি এবং একই সময়ে এসে কর্মসূচির একটা ঘোষণা দেওয়া। গতকালকে আওয়ামী লীগ হয়তো দিনের মধ্যে দিল, তাদের ফেসবুক পেজে ঘোষণা দিল, আর রাতে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও এই বিষয়টি আসছে যে দ্রব্যমূল্য, বিশেষ করে যেটা সামনে রমজান কে সামনে রেখে সেই দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি এটা যেন রোধ করা যায় বা কমানো যায়, মূল্যস্ফীতিটা কমানো যায়, সেটার প্রেক্ষিতে তারা একটি কর্মসূচি যাবে। এরপর কিন্তু তারা এর পরবর্তীতেই হয়তো ফেব্রুয়ারিতেই হয়তো তাদের কর্মসূচির আরেকটি অংশ থাকবে হচ্ছে নির্বাচন এবং গণতন্ত্র প্রক্রিয়ায় ফেরার জন্য যে নির্বাচনটা, দ্রুত নির্বাচন, সেই দাবিটা কিন্তু থাকছে। এবং আওয়ামী লীগের কর্মসূচির মূল কথা হচ্ছে যে এই সরকারের পদত্যাগ, অর্থাৎ তারা বলছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার এটি একটু অপোজিট সরকার এবং তারা এই পদত্যাগের দাবিতেই তারা মূলত কর্মসূচি যাচ্ছে। তো খুব সহজভাবে দেখলে কিন্তু একটা জিনিস হচ্ছে যে দুটো দল আলাদাভাবেই তারা কাজ করছে, কিন্তু একই সময় আসার কারণে আপনি যে প্রশ্নটা বলছিলেন যে আসলে কাকতালীয় নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, এটি কিন্তু আসলে রাজনৈতিক মহলে আলোচনা হবে, ব্যাপকভাবেই আলোচনা হবে যে এটি কি কেবলই কাকতালীয় নাকি দুটো দলই একই রকম করে যাচ্ছে, নির্বাচনের প্রসঙ্গ আসছে, এই সরকারের সঙ্গে বিএনপিরও একটা দূরত্ব তৈরি হচ্ছে। তাহলে নিশ্চয়ই তাদের মধ্যে কোনো আলোচনা হয়েছে কিনা, তাদের মধ্যে কোনো একটা ন্যূনতম কোনো জায়গায় একটা সমঝোতা হয়েছে কিনা, তার প্রেক্ষিতে যৌথভাবে এই কর্মসূচি কিনা, এই প্রশ্নটাই আসাটা খুবই স্বাভাবিক। আচ্ছা, আমরা ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ আন্দোলনের ডাক দিল। আমরা দেখেছি গত 10 নভেম্বর আওয়ামী লীগ একটা আন্দোলনের ডাক দিয়েছিল, একটি কর্মসূচি দিয়েছিল, তখন তারা মাঠে থাকেনি। এবারও কি ফেব্রুয়ারিতে যে আওয়ামী লীগের কর্মসূচি দেওয়া হচ্ছে সেটাও কি আমরা এরকমই দেখবো, যে আওয়ামী লীগ নামে মাত্র একটি কর্মসূচি ঘোষণা করলো কিন্তু মাঠে থাকবেন না? আমরা দেখেছি তার নেতাকর্মীরা জেলে আছেন, কেউ পলাতক আছেন। কি অবস্থা হবে আওয়ামী লীগের কর্মসূচিতে? এটি আসলে একটা জিনিস হচ্ছে যে মাত্র তো 6 মাস আগে কিন্তু আওয়ামী লীগের বলা যায় যে মানে নজিরবিহীনভাবে সবাই পলাতক, একেবারে একটা সংসদ, তাদের দলীয় প্রধান এবং সরকারেরও একটা বিরাট অংশ যারা তাদেরকে সাপোর্ট করছিল সবাই একসঙ্গে পালায় গেছে। এটা খুবই মানে বিস্ময়কর একটা ব্যাপার। ফলে মাত্র 6 মাসের মাথায় যে তারা বড়ভাবে ব্যাক করতে পারবে তা কিন্তু না। এবং আপনি যেটা বলছিলেন যে নভেম্বর মাসে তারা শহীদ নূর হোসেন দিবসে একটি কর্মসূচি দিয়েছিল এবং সেখানে যথারীতি আসতে পারে নাই, কিন্তু দলগুলো কিন্তু ওই জিনিসটাকে ভাবছে না, বা আপনারা যেটা ভাবছি যে আচ্ছা মাঠে নাই তাহলে এই কর্মসূচি কেন। আপনার মনে আছে যে বিএনপি যখন সরকার বিরোধী কর্মসূচি দিত কেউ থাকতো না রাস্তায়, তাই না? খুব স্বাভাবিক তখন বলতে। কিন্তু এই যে কর্মসূচির একটা গুরুত্বটা হচ্ছে মানুষ কিন্তু বুঝতে শেখে যে না, তার মানে ফিল্ডে আওয়ামী লীগ আছে, বিএনপি ফিল্ডে আছে সরকার বিরোধীর মধ্যে দিয়ে, এবং আওয়ামী লীগ এটা নিয়ে কাজ করছে, তাদের নেতা হয়তো পালায় গেছে, কিন্তু আওয়ামী লীগ তো একটা বড় রাজনৈতিক দল, তার প্রচুর কর্মী সমর্থক রয়েছে, তার অনেক নেতাও দেশের ভেতরেই আছেন, কয়জন আর পালায় গেছেন। আপনি যেটা দেখছিলেন যে রুমিন ফারহানা, যিনি বিএনপি নেতা, তিনি কিন্তু সুস্পষ্ট বলছে যে আওয়ামী লীগের প্রায় 30 থেকে 35% যে একটা কর্মী সমর্থক এবং ভোটের, এরা খুবই ডেসপারেট, যারা আওয়ামী লীগের প্রতি খুবই ডেডিকেটেড। তো সে কথাটা কিন্তু বিএনপির পক্ষ থেকেই বলা হচ্ছে। তো সেইভাবে কিন্তু বিএনপির জায়গাটা যদি ওইভাবে দেখি যে আওয়ামী লীগের ক্ষেত্রে, তাহলে আওয়ামী লীগ এটি ফিরবে তার এটি 75-এর পরে যখন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড হলো, সপরিবারে জাতীয় 4 নেতা মারা গেলেন, দলের একটা অংশ আসলে মোস্তাকের নেতৃত্বে অন্যদিকে চলে গেলেন। তো এরপরে কি আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায় নাই? তখন যারা ছিলেন আপনি জানেন যে আব্দুল মালেক বলে একজন আওয়ামী লীগ নেতা ছিলেন, তিনি কিন্তু এটার হাল ধরলেন, জোহরা তাজউদ্দিনরা হাল ধরলেন, আরো নেতারা যারা যে বিভিন্ন জায়গায় ছিল তারা এসে কিন্তু একটা সময় হাল ধরলেন এবং আওয়ামী লীগ টিকেই গেল। 81-তে এসে তো শেখ হাসিনা নিজেই দেশে ফিরলেন। তো
এখন যে পরিস্থিতি, নিঃসন্দেহে পরিস্থিতিটাও একটা গুরুত্বপূর্ণ পরিস্থিতি এবং এটা আলোচনার মধ্যে অনেক বেশি আসে, কারণ সোশ্যাল মিডিয়া এখন সক্রিয়, যোগাযোগটা অনেক মানে বেশি সক্রিয়। কিন্তু তারপরেও হ্যাঁ, 6 মাসের মধ্যে আমি বলছি না যে ফেব্রুয়ারিতে কর্মসূচি প্রত্যেকটা বাস্তবায়ন হবে, বড় আকারে হবে, তবে আওয়ামী লীগ চাঙ্গা হবে। দল হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করবে যে আমরা ফিল্ডে আসি, আমরা ধীরে 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 একটা জায়গায় যেতে নিশ্চয়ই আওয়ামী লীগের অনেক বছর সময় লাগবে। এটি এমন না যে এটি 6 মাসের মাথায় গিয়ে সে ব্যাক করবে বা 1 বছরের মধ্যে সে ব্যাক করে ফেলবে, তা না। কিন্তু এটি কিন্তু ঠিক যে দেখেন আওয়ামী লীগকে আপনি হটাই দিলেন, বাইরে চলে গেল, সে একদম নাই হয়ে গেল, কিন্তু আওয়ামী লীগের যেই সরকারের বিরুদ্ধে তাদের যে অবস্থান সেটি কিন্তু ধীরে ধীরে বিএনপির মধ্যেও চলে আসলো। এবং এখন কিন্তু বিএনপি চাচ্ছে জুলাই আগস্টের মধ্যে একটা নির্বাচন, এবং আওয়ামী লীগও মনে করে একটা নির্বাচন হলে হ্যাঁ বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু সেটাই সরকার থেকে ভালো হবে। তার মানে দলগুলো কিন্তু, আওয়ামী লীগ কিন্তু এটা বুঝছে যে তারা একসময় দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতায় ছিল, যেভাবে ক্ষমতায় ছিল ভোট চুরি বলি আর যেভাবে জোর করেই বলি, এখন হয়তো বিএনপি আসবে, তখন আর একবার সে আসবে এবং নির্বাচিত সরকার যখন আসবে তখন তার নির্বাচন, তার রাজনীতি করাটাও সহজ হবে। এই ভাবনা থেকেই কিন্তু তাদের ইস্যু। এবং আমি মনে করি যে আওয়ামী লীগ যে কঠোর অবস্থান এবং অনেক দল কিন্তু তাদের মনোভাব, কিন্তু আমি বলবো না যে আপনি আগের কোশ্চেনে যদি বলি যে তাদের সাথে কোনো সমঝোতা হয়েছে এরকম দৃশ্যমান হয়তো না, কিন্তু আওয়ামী লীগের মনোভাবের সাথে কিন্তু অনেক দলের অনেক কিছু মিলে যাচ্ছে। আপনি যেমনটি বলছিলেন যে ৭৫ পরবর্তীতে আওয়ামী লীগের হাল ধরা, এই প্রেক্ষাপটে যদি আপনাকে বলি যে এখন তো বলা যায় যে আওয়ামী লীগের নেতারা যেহেতু বাইরে, নেতৃত্ব শূন্য কিছুটা আওয়ামী লীগ বাংলাদেশের ভেতরে, সেক্ষেত্রে হাল ধরার ক্ষেত্রে কোনো নেতা কর্মীর নাম শোনা যাচ্ছে কিনা? পাশাপাশি আওয়ামী লীগ এখন যদি মাঠে নামে, এটা আসলে কতটুকু জনসমর্থন পাবে আওয়ামী লীগ? প্রথম কোশ্চেন হচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থক মানে যারা আছেন তাদের মধ্যে সামনে আসার মতো কেউ এই মুহূর্তে আছে কিনা। নেতৃত্ব দেওয়ার মতো অনেকেই আছে, আওয়ামী লীগের প্রচুর লোক আছে যারা দেশের ভেতরেই আছেন, যারা তারা নেতৃত্ব দিতে পারবেন, কিন্তু এটি আসলে এখনই সম্ভব হবে না, আরো সময় নিতে হবে আওয়ামী লীগকে। কারণ আপনাকে বুঝতে হবে যে 15.5 বছর আপনি ক্ষমতায় ছিলেন এবং এর মধ্যে 3টি নির্বাচন কিন্তু আসলে আপনি ওই অর্থে নির্বাচন করে থাকেন নাই, অনেকটা জোর করে আপনি ক্ষমতায় থাকছেন। তার মানে 10 বছর আপনি এক্সট্রা যে ক্ষমতাটা কাটিয়েছেন, ফলে এবং তারপরে আপনার যে পতনটা হয়েছে এটাই ছিল একটা নজিরবিহীন পতন, হ্যাঁ, বড় ধরনের পতন। ফলে আপনি এইটা ভাবলে চলবে না যে আমি কালকেই সবকিছু ওকে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আমি এসে ক্ষমতা, এইটা অবশ্য রাজনীতিবিদরাও কিন্তু এরকম ভাবেনও না। আপনি যদি বিএনপি দেখেন যে 18 বছর বিএনপি ক্ষমতার বাইরে আছে, বলা যায় যে 2011 সাল থেকে কিন্তু তারা আন্দোলনে আছে, তত্ত্বাবধায়ক সরকার যখন বাতিল করলো তখন থেকে কিন্তু তারা এই একটা বড় আন্দোলনে আসছে। এরপরে 14 নির্বাচনকে ঘিরে তো তারা পুরোপুরি সরকার পতন আন্দোলনে ছিল। তো সেটা কিন্তু ধীরে ধীরে একটা জায়গায় রূপ আসছে, মানুষ ক্ষুব্ধ হয়েছে, তারা ভোটে গিয়ে দেখছে যে তাদের ভোট তাদের কাছ থেকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, ভোটে না গিয়ে তারা দেখছে যে কেউ ভোটে আসছে না, মানুষ অর্থাৎ বিএনপি ধীরে ধীরে রাজনীতিতে কিন্তু সে বুঝাই দিতে পারছে যে আওয়ামী লীগ সরকারের প্রতি আসলে মানুষের সমর্থন নাই বা মানুষ তার এইটাকে পছন্দ করছে না। এটি কিন্তু একদিনে হয়নি, এটি একটা লম্বা সময় দিয়ে আসছে। তো আওয়ামী লীগকে মনে করতে হবে তাদেরও যে আমাদেরও একটা লম্বা সময় জার্নিতে যেতে হবে, দলকে সেভাবে যদি গ্রহণ করতে হয়। যেহেতু এই জন্য আমরা এটা নিয়ে আলোচনা করছি, আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়নি এবং এই সরকার তাকে নিষিদ্ধ করেনি, তার মানে তার রাজনীতিতে ফিরতে তো কোনো নাই। হয়তো যারা কিলিং এর সঙ্গে যুক্ত বা বিভিন্ন অপরাধের সঙ্গে 15 বছরে যুক্ত ছিলেন তাদের শাস্তি হবে, তো শাস্তি হবে, এটা তো সবাই চায়, এটা তো আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে সবাই চাইবে যারা অপরাধ করছে শাস্তি হবে। কিন্তু আওয়ামী লীগ যেহেতু রাজনীতিতে আছে, তার রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো নিষেধাজ্ঞা নাই, এটি আসবে এবং এই নেতারাই সামনে আসবেন, যারা দেশের ভেতরে আছেন অনেক নেতারাই সামনে আছেন, কিন্তু এর জন্য আসলে সময় নিতে হবে, বেশ খানিকটা সময় নিতে হবে। এবং যিনি এখন দলীয় চেয়ারপারসন মানে প্রধান শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী, তাকেও কিন্তু দলটাকে আসলে কিভাবে পরিচালিত হবে সব নেতারা মিলে এটা ঠিক করে দিয়ে দেশের ভিতরে যারা আছেন তাদের একটা অংশকে মানে দলীয় কর্মকাণ্ডে সংযুক্ত সরাসরি করতে হবে। সেটি তার জন্য চ্যালেঞ্জ, কারণ বেশিরভাগ মানে আমরা যাদের ফোকাস দেখি তারা তো পালিয়ে গেছেন, এই পালিয়ে যাওয়ার বাইরে যারা অতটা ফোকাস ছিল না সেখান থেকে উঠিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু আমার মনে হয় তার জন্য তারা সময় নেবেন, কারণ আপনি যদি এখন তাদেরকে সামনে নিয়ে আসেন তারা কিন্তু গ্রেপ্তার হয়ে যাবেন, নানাভাবে আটকে জেলখানায় থেকে যাবেন, তো সেই জায়গায় নিজেদের শক্তি ক্ষয় করাটা বুদ্ধিমানের কাজ না। আচ্ছা তানভীর, আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকার থেকে কয়েকজন উপদেষ্টা সরাসরি বলেছেন যে আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচন করতে দেওয়া হবে না। এখন আওয়ামী লীগ যদি আন্দোলনে নামে, এই আওয়ামী লীগকে সামলানোর জন্য সরকার কতটা কঠোর হতে পারে কিংবা কি করতে পারে সরকার? আন্দোলন যদি আপনি যেটা বলছিলেন যে যা ফেব্রুয়ারি থেকে যে কর্মসূচি, অবশ্যই সেগুলোর জন্য সরকার কঠোর হবে, কঠোরভাবে তাদেরকে নামতে দিবে না।
হয়তো কিছু কিছু খণ্ড খণ্ড চেষ্টা করবে আওয়ামী লীগ, স্বাভাবিকভাবে যে চেষ্টাটা থাকে সেটা থাকবে, কিন্তু খুব বড় পরিসরে আমার মনে হয় না যে আওয়ামী লীগ নিজেও বলবে যে নেতাকর্মীদের খুব বড়ভাবে নেমে যাওয়ার জন্য, কারণ তাহলে সবাই সামনে আসলে যেটা হবে যে আরো ধরপাকড় হবে, শুধু শুধু জেলে জেলে থাকতে হবে, যে মামলা হামলা এগুলোর মধ্যে আপনাকে থাকতে হবে। এটি রাজনৈতিক দল কিন্তু এইটা জিনিসটা বোঝে, তারা এটাই অযথা যে আন্দোলন মানে আপনি বলা হয় যে আমি যতটুকু জানি যে বার্নার্ড শ একটা কথা বলেছিলেন দার্শনিক, তিনি কিন্তু একটা কথা আসছিলেন যে আন্দোলন তোমার জয়ের সম্ভাবনা নেই সেই আন্দোলন করার অধিকারও তোমার নাই। অর্থাৎ আওয়ামী লীগ যদি এখন এই ধরনের একটা কাজ করে যে আমি আন্দোলনে আমার জয়লাভের সম্ভাবনা নাই কিন্তু আমি সব নেতাকর্মী নামাই দিলাম, প্রত্যেকটা নেতাকর্মী কিন্তু বিপদে পড়ে যাবে। অর্থাৎ আমি জয়লাভের সম্ভাবনা না থেকে যদি আমি সবাইকে নামি, মারা পড়বে পড়বে, অর্থাৎ সেই বিপ্লব করার কোনো অধিকার কিন্তু আপনার নাই। সো আওয়ামী লীগকে আগে বুঝতে হবে যে আমি কতটা পারবো, সেই পারার জায়গায় আসার পরে আপনি তাদেরকে আনবেন, নাহলে বিপদে ঠেলে দিলে দলই বিপদে পড়বে আলটিমেট। কারণ আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, সে যদি আরো 10 বছর ক্ষমতায় না থাকে কিন্তু কিছু যায় আসে না, এটা তো রাজনৈতিক দলের ক্ষেত্রে হতেই পারে। সে 15.5 বছর সে ক্ষমতায় ছিল, বিএনপি 18 বছর ক্ষমতায় ছিল না, বিএনপি এখন ক্ষমতায় মানে ভোট হলেই বিএনপি ক্ষমতায় আসবে, এটা অনেকটাই এখন নির্ধারিত একটা ব্যাপার। তো সেখানে আওয়ামী লীগ 15.5 বছর ক্ষমতায় থেকে যদি 10 বছর ক্ষমতায় নাই থাকে, তো এই চিন্তা যদি তাদের মাথায় রাখা উচিত যে আমি আরো দীর্ঘ সময় আমি ক্ষমতায় থাকবো না, আমাকে বিরোধী দলের রাজনীতি করতে হবে, রাজনীতির সঙ্গে যুক্ত হতে হবে, মানুষের কাছে যেতে হবে, গ্রহণযোগ্যতা আনতে হবে, যে বিপদের মধ্য থেকে মানুষ আমাকে ঠেলে দিচ্ছে, একেবারেই বলা যায় যে মানুষ তো তাকে বের করে দিচ্ছে, সেই বের করে জায়গাটা থেকে তার কাছে নিয়ে আসার জন্য তাকে সময় নিতে হবে। সেই সময়টা যত ভালোভাবে সে ইউজ করতে পারবে, ক্ষমতায় যাওয়ার খুব বেশি তাড়া আওয়ামী লীগকে দেখা উচিত না। তবে আমি যেটা আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে যতটুকু কথাবার্তা বুঝি, তাহলে তারা এটা মনে করেন যে আসলে ডক্টর ইউনূসের যে সরকার, এই সরকারের থাকা উচিত না, যেটি একটা নির্বাচনের মাধ্যমে যেই আসুক, সেটি বিএনপি আসুক আদার্স আসুক, এটি আওয়ামী লীগের তরফ থেকে। ফলে আমার মনে হয় যে আওয়ামী লীগের যে লক্ষ্য সেটা হচ্ছে বিএনপির যে লক্ষ্যের মতো, যে নির্বাচনটা যেন আর ডিলে না হয়, এই সরকার যেন ডিলে না হয়, সেই ধরনের একটা চাপে রাখা, যেটা বিএনপি নিয়ে একটি যে গুঞ্জন আছে সেটি নিয়ে একটু পরে আসে। তার আগে আপনার কাছে একটু ছোট করে জানতে চাই যে সরকার শুরু থেকেই সরকারকে বিএনপি সমর্থন দিয়ে এসেছিল, আমরা ইদানিং দেখছি যে বিএনপি সরকারের প্রতি কিছুটা জায়গায় কঠোর হচ্ছে। হঠাৎ করে স্থায়ী কমিটির গতকালকের বৈঠকে আন্দোলনের সিদ্ধান্ত হলো, পাশাপাশি জুলাই ঘোষণাপত্র নিয়েও একটি সিদ্ধান্ত এসেছে। কাল বৈঠকে আসলে কি হলো আমি ছোট করে একটু জানতে চাই আপনার কাছে। বিএনপির যে স্থায়ী কমিটির বৈঠকে, এটি আসলে কালকে রাতেই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে তারেক রহমান যুক্ত ছিলেন ভার্চুয়ালি, আর সব স্থায়ী কমিটির যে মেম্বাররা ছিলেন সেখানে তারা ছিলেন। এখানে মূলত প্রধান আলোচনা হয়েছে ফেব্রুয়ারি থেকে একটা কর্মসূচিতে যাওয়া, কারণ হচ্ছে যে নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে। এখন যদি বিএনপি যদি জনসমর্থনহীন হয়ে যায়, যে আচ্ছা সরকারের সব খারাপ হচ্ছে, দ্রব্যমূল্য বাড়ছে বা ইয়ে হচ্ছে, কেউ তো কিছু বলছে না এই গভর্নমেন্টের ক্ষেত্রে, তো বিএনপি সেটা অবশ্যই সেই জায়গায় যাবে না, এবং সেই চিন্তা থেকে কিন্তু তারা কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জনসম্পৃক্ত যে মানুষগুলো, মানুষের সম্পৃক্ত আছে এরকম ইস্যুতে তারা নানা ধরনের কর্মসূচিতে যারা যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে নির্বাচন যেন বিলম্বিত না হয়, অর্থাৎ তারা জুলাই আগস্ট বলছে, কিন্তু বিএনপি নেতাদের সাথে আমার কথা হয়েছে, তারা মনে করেন যে ডিসেম্বরকে যেন কোনোভাবে ক্রস সরকার না করার চিন্তা করে, তারা এই চাপটা রাখতে চায়, কারণ তাহলে সেক্ষেত্রে অক্টোবরে নির্বাচনী সব কর্মকাণ্ড শুরু হয়ে যাবে। কারণ জুলাই আগস্ট একটা বৃষ্টির সময়ও থাকে প্রচুর, এই হয়তো তারা ধরে, বিএনপিরাও মনে করছে আসলে এটি হয়তো হবে না, কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল যেন ডিসেম্বরকে আর ক্রস করার চেষ্টা সরকার না করে। সংস্কার বলুন, একটু লম্বা সংস্কার বলে না যে হলে তাহলে জুনে চলে যাবে, আগামী বছর 26 সালে চলে যাবে, এটাকে ক্রস করতে তারা দিতে চায় না, যে যত দ্রুত সব কাজগুলো শেষ করে যত দ্রুত নির্বাচনের জায়গায় আসা, সেটা যত দ্রুত সম্ভব। আর একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে মূলত জুলাই ঘোষণাপত্র নিয়ে। জুলাই ঘোষণাপত্র সেই জায়গাটা ছিল হচ্ছে যে ছাত্ররা যে জায়গাটা বলছেন যে মুক্তিযুদ্ধ, তাদের বক্তব্য হচ্ছে যে ঘোষণাপত্র হোক, মুক্তিযুদ্ধ হবে প্রধান ভিত্তি বিএনপির দিক থেকে, যেটা বলা হচ্ছে। সেকেন্ড হচ্ছে বাকি আন্দোলন সংগ্রাম অনেক কিছুই হয়েছে বাংলাদেশে, সেগুলো থাকতে পারে। তো যে কথাটা কিন্তু আমরাও বিভিন্ন টকশোতে বলেছি যে মুক্তিযুদ্ধের সঙ্গে আসলে এই যে আন্দোলনগুলোকে তুলনা করা যায় না। আপনি মুক্তিযুদ্ধ একটা দেশের অস্তিত্ব, সেই অস্তিত্ব হচ্ছে একটা। এরপরে আপনি দেখেন যে আমরা বলি বাকশাল গঠন বা স্বৈরাচারী কর্মকাণ্ড, অনেক কিছু বলি বঙ্গবন্ধুর সম্পর্কে, ফ্যাসিস্ট আচরণের কারণে একসময় তার পতন হয়েছে, একসময় জিয়াউর রহমানের পতন হয়েছে, যেটা বলা হতো যে মুক্তিযুদ্ধ অফিসার এবং অমুক্তিযুদ্ধ অফিসারদের এক ধরনের দ্বন্দ্ব, সেখান থেকে তার পতন হয়েছে। তারপরে বলা হয় যে এরশাদ সরকারের পতন হয়েছে, তাই না? খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন 96-তে একটা ভোট কারচুপির ঘটনার পরে কিন্তু তাকেও সরে আসতে হয়ে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিতে হয়েছিল, একটা সংসদে মাত্র তিনি 1 মাসের মাত্র প্রধানমন্ত্রী তিনি ছিলেন, তারপর কিন্তু তারও পতন হয়েছিল। তো একই ধারাবাহিকতা কিন্তু আপনি এই যে পতনটা, এটাও একই ধারাবাহিকতা, এটা মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা না,
এটা আপনি যে কোনো একটা 52-53 বছরের একের পর এক সরকার ফ্যাসিবাদ হবে, স্বৈরাচার হবে এবং তার পতন মানুষ ঘটাবে। তো আপনাকে সেই জায়গায় এসে আপনাকে দেখতে হবে। আপনি যদি মুক্তিযুদ্ধ এবং এটাকে এক করে ফেলেন বা এটা মুক্তিযুদ্ধের থেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখছি 5 আগস্টের পরে কিন্তু এরকম চলছে, যদিও সেগুলো কোনোটাই ধোপে টেকে নাই আলটিমেটলি। এখন পর্যন্ত আমরা যদি বলি ধোপে টেকে নাই, সেটা স্টুডেন্টদের দিক থেকে আসছে, সেটা জামায়াতের দিক থেকে আসছে, এবং বিএনপি এই ফাঁদে পা দেয় নাই, আওয়ামী লীগ তো দেওয়ার প্রশ্নই আসতেছিল না। এবং আওয়ামী লীগ বিএনপির যে সমর্থন সেটি আসলে অন্তত কমপক্ষে 75%, 75 to 80% সমর্থন থাকে। ফলে নতুন দল গঠন বলেন বা কোনো একটা নতুন ন্যারেটিভ দাঁড় করানোর যদি আপনি চেষ্টা করেন যে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে এটা সাকসেস হয়নি, এটা ধরেই নিতে হচ্ছে যেটা হবে না। ফলে এখন দেখবেন যে উপদেষ্টাদের মধ্যেও কিন্তু এখন আবার ফিরে আসা শুরু হয়েছে, যে অনেকে আলাদা আলাদা ভাবে এটা মনে করছেন যে এখন মুক্তিযুদ্ধ বিষয়টা আসছে। এবং বিএনপি তো শুরু থেকে এটা অপোজ করে আসছে, কিন্তু শুরু থেকে যে 72 সংবিধান, বিএনপি কিন্তু গতকালকের বৈঠকে সুস্পষ্ট বলছে 72 সংবিধানের যে মূলনীতি, যে চার যে মূলনীতি, এই চার মূলনীতি চেঞ্জের করার যে এক ধরনের পরামর্শ যেটা আসছে, এটাকে কিন্তু তারা গ্রহণ করছে না বিষয়ের মধ্যে। তার মানে সবকিছু মিলে যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের যদি বলা হয় যে একটা অংশ 5 আগস্টকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের একটা প্রতি বিপ্লব করার চেষ্টা করেছিলেন, যে মুক্তিযুদ্ধকে মুছে দিয়ে এটাই আমার প্রধান বিপ্লব, সেটি আসলে এই মুহূর্তে সাকসেস হয়নি বলে আমরা এটা নিশ্চিত হতে পারি। তো সেই জায়গায় আসছে। আর দ্বিতীয় হচ্ছে যে তাদের মধ্যে আসলে সমঝোতা, যে কথা আপনি বলছিলেন যে রাজনীতিতে এই ধরনের গুঞ্জন আছে যে আওয়ামী লীগ সমঝোতা নিয়ে আপনাকে বলি, উপদেষ্টা নাহিদ সম্প্রতি একটি স্টেটমেন্ট দিয়েছিল বিদেশি এক সংবাদ মাধ্যমকে, সেখানে তিনি বলেছিলেন যে বিএনপির মুখে আসলে আওয়ামী লীগের সুর শোনা যাচ্ছে। হ্যাঁ, এটি এই প্রসঙ্গে আবার ফেসবুকেও কিছু গুঞ্জন আছে, যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ধরি, যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে এক ধরনের একটি সমঝোতা হয়ে গেছে। না, এটি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন একটা প্রেক্ষিতে, যে আপনি জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন মুক্তিযুদ্ধ প্রসঙ্গ বলেছিলেন, তো বা মুক্তিযুদ্ধ তো আসলে আওয়ামী লীগ বিএনপি ভাবে দেখলাম না। আওয়ামী লীগ আপনি হয়তো বলতে পারেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে বিক্রি করার চেষ্টা করছে কিনা, সেটা নিয়ে আলোচনা হতে পারে, সেটা নিয়ে হতে পারে। কিন্তু আওয়ামী লীগ বা বিএনপি কিন্তু দুটো দলেরই প্রধান ভিত্তি কিন্তু মুক্তিযুদ্ধ। বিএনপিও মুক্তিযোদ্ধাদের মাধ্যমে গড়ে উঠছে, আওয়ামী লীগ অনেক পুরনো দল, কিন্তু তাদের সবচেয়ে নানা আন্দোলন সংগ্রামের মধ্যে সবচেয়ে বড় অর্জন হচ্ছে মুক্তিযুদ্ধ। তো দুটো দলেরই বাংলাদেশে 80% সমর্থক, আমি যেটা বলছিলাম 75 থেকে। তো এখানে যদি কেউ এর বাইরে গিয়ে করতে চায়, তাহলে সে অত্যন্ত ছোট একটা রাজনৈতিক দলে পরিণত হতে পারে। এর বাইরে আসলে কোনো কিছু নাই। এটি যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো। দেখেন, মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করতেন, তাহলে কিন্তু জিয়াউর রহমান এত বড় রাজনৈতিক দল গঠন করতে পারতেন না। হ্যাঁ, বা মুক্তিযুদ্ধের মাত্র আমি যদি বলি যে 7-8 বছরের মাথায় গিয়ে একটা পরিস্থিতি ছিল, শূন্যতা ছিল, এটি ঠিক আছে, কিন্তু মুক্তিযুদ্ধকে অস্বীকার করে কিন্তু তিনি এটা করেন নাই। তার দলে হয়তো অনেকে আসছে, তার মধ্যে অনেকে ছিল যারা হয়তো মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, তারাও হয়তো যুক্ত হয়েছেন, কিন্তু তিনি কিন্তু কোনো জায়গাতে মুক্তিযুদ্ধ অস্বীকারের প্রশ্নে তারা আসেন নাই। হয়তো লোক জড় হবে, একটা দলের সব জায়গা থেকে আসবে, এটা খুব অস্বাভাবিক কোনো কিছু না। যারা নিষিদ্ধ না, যারাই নয়, তারা আসতেই পারে। তো এই যে চেষ্টাটা ছিল 5 আগস্টের পরে কোনো একটা রাজনৈতিক দল বা কোনো একটা সংগঠন ছাত্রদের মধ্যে থেকে এমন ছিল, এটি যেহেতু তারা দ্রুত বুঝতে পেরেছেন, ফেল করেছেন, ফলে তারা যেহেতু সামনে রাজনীতি করতে চান এবং রাজনৈতিক দল গঠন করতে চান, মুক্তিযুদ্ধকে মেইন ভিত্তি তাদের ধরতে হবে। বাকি আন্দোলন সংগ্রাম, মারামারি, কাটাকাটি, এগুলো সব চলতে থাকবে। এর কোনোটাকে আপনি 71কে রিপ্লেস করার জায়গায় আপনি পাবেন না। তাহলে ছোট করে যদি আপনার কাছে জানতে চাই, যদিও এটি কতটুকু যৌক্তিক আমি জানি না, যে মুক্তিযুদ্ধকে যখন ভিত্তি ধরা হচ্ছে, উপদেষ্টারা কয়েকজন বলেছেন, পাশাপাশি বড় দল বিএনপি বলছে, তখন মুক্তিযুদ্ধ নিয়ে জামাতে ইসলামের অবস্থান কিন্তু আমরা পরিষ্কার না, এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময় তারা এটি নিয়ে নানা রকম মন্তব্যও করেছেন। তো সেক্ষেত্রে যখন মুক্তিযুদ্ধ মূল ভিত্তিতে আসবে, জামাত কি নতুন করে কোনো চাপে পড়বে কিনা? আবার না, জামাত আসলে নতুন করে চাপে পড়ার কিছু নাই। আপনি জামাত ইসলাম কিন্তু সুস্পষ্টভাবেই তারা স্বাধীনতার পক্ষে ছিল না, স্বাধীনতা বিরোধী দল, এবং তাদের অনেক নেতাই কিন্তু তখন নানা ধরনের অপরাধে যুক্ত হয়ে গেছিলেন। তা আপনি জানেন যে আল বদর, আল শামস, যেটি রুহুল কবির রিজভী আহমেদ কিন্তু সম্প্রতি ইঙ্গিত করেছিলেন, তাহলে এরা কাদের থেকে আসছিল? তারা তো সেখান থেকে তাদের ছাত্র সংঘ তখন যেটা ছিল তখন। ফলে এটি একটা মানে আমার ধারণা সেটেলড ইস্যু। এখন জামাতের যে অবস্থান, সেইখান থেকে জামাতের ফিরে আসার চাপও নাই, কোনো ইও নাই। এবং জামাতের, আপনি জানেন যে রাজনীতিতে জামাতের ভোট খুব কম, সে হয়তো কারো উপরে ভর করতে পারবে, কিন্তু এককভাবে জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা আমি অন্তত আগামী বহু বছরের মধ্যে এভাবে দেখি না। জামাত বলা যায় যে তার রাজনৈতিক জীবনে সবচেয়ে সুবিধাজনক সময় এখন কাটাচ্ছে, সেটি তার প্রতিষ্ঠা থেকে, সেই পাকিস্তান আমল থেকে যদি বলি বা ব্রিটিশ পিরিয়ডে তো জামাতের জন্ম, সেইখান থেকে যদি এখন পর্যন্ত সে একটা সুন্দর সুবিধাজনক সময় কাটাচ্ছে। কিন্তু এই দলটির মানে মুক্তিযুদ্ধের প্রশ্নে
অবস্থান চেঞ্জ করলেও যে খুব বেশি কিছু লাভ হবে তাও না। হয়তো কিছু মানুষ তখন হয়তো গ্রহণযোগ্যতা তার আরেকটু বেশি তৈরি হতে পারে, কিন্তু তাদের অবস্থান পরিষ্কার, তারা সেইভাবেই আছে। অনেকে তো এমনও বলেন যে জামাত থেকে রাজনীতিতে ভালো করতে হলে আসলে তাদের নামও চেঞ্জ করতে প্রয়োজন, তাই না? যে বাংলা, এটা কিন্তু আছে অনেকের মধ্যে যে তারা নাম চেঞ্জ করে যদি আসে সেটা হবে তাদের জন্য আরো ভালো। আর আওয়ামী লীগ বিএনপির ক্ষেত্রে যে সমঝোতার প্রশ্ন, সেটি হচ্ছে আসলে সমঝোতা অনেক সময় যে খুব লিখিত কর্ম অনেক সময় হতে হয় তা না। আপনি আদর্শিক অবস্থানে যখন একই জায়গায় চলে আসে তখন একটা অটো সমঝোতার মতো তৈরি হয়ে যায়, যেটি হয়তো আলোচনার মাধ্যমে এমনিতেই হয়। এবং যদি এই সরকার দীর্ঘায়িত করার চেষ্টা করে, বিলম্বিত করার চেষ্টা করে নির্বাচন, তাহলে দেখবেন যে দুটি দলের অবস্থান কিন্তু একই রকম হয়ে যেতে পারে। ধন্যবাদ তানভীর। দর্শক, আজ এই পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবর জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। ভিজিট করুন itbbd.com।